নেপাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পরিবেশ কর্মী ও মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি। আহসান রনি, স্বাগত আপনাকে। এই যে যে বিপর্যয় নেপালে, যদি সহজ ব্যাখ্যাটা জানতে চাই, আর এর পেছনে আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা কাজ করেছে। আমরা দেখেছি যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, যদিও সেটি পরবর্তীতে সংশোধন করে নিয়েছে ইউএসজিএস। এই বিষয়ের ব্যাখ্যাটাই আসলে জানতে চাই। অবশ্যই অবশ্যই জলবায়ু পরিবর্তনের কারণেই তো আসলে দেখা গিয়েছে বরফ গলে গিয়েছে, এবং এর কারণে আহ, এই যে ভূমিক্ষয় যেটা বলা হচ্ছে, ওই এরিয়াতে তো আসলে আগে বরফ মানে খুবই গভীর বরফ ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণেই কিন্তু একটা বড় সংখ্যক বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে, এবং এর ফলে যে মাটি বরফের নিচে ছিল সেগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে, এবং আহ, হুট করে হয়তো এই ঘটনাটা ঘটেছে। এখনো তো আসলে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আহ, নেপালের আমরা বিভিন্ন যখন বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে আলোচনা শুনছিলাম আজকে, তখন কিন্তু তারাও এটাই বলছেন যে হয়তো যেমন ভূমিকম্পের বিষয়টাও যদি বলি, যে ভূমিকম্প প্রথমে সবাই ভাবছিল এটা ভূমিকম্প, কিন্তু আসলে এটা এই যে মাটি ক্ষয়ে হুট করে পড়ে যাওয়ার কারণে যে একটা আহ আহ, পরিবেশের সৃষ্টি হয়েছে, সেটার মাধ্যমে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। তো এই গভীরে, যত গভীরে যাওয়া যায় দেখা যাবে যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে মানে তিব্বত এর ওই পাশ থেকে এটা কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে, মানে এমন হয়েছে যে যখন নিচে পড়েছে মাটি, বড় বড় ধরনের একটা মাটির স্তর, তখন দেখা গিয়েছে যে আহ এমন ধোঁয়ার সৃষ্টি হয়েছে যে মানুষজন আসলে বুঝতেও পারেনি যে এটা পানি আসছে না কি হচ্ছে, হুট করে এত বেশি ধোঁয়া। তো দেখা গেছে যে একদমই সীমান্তবর্তী এরিয়া গুলোতে কোনো রকম ওয়ার্নিং আসলে কাজ করেনি, এবং এর ফলে ক্ষয়ক্ষতি আরো বেশি হয়েছে। জি আহসান রনি, আরেকটি বিষয় জানতে চাই। এখনো কিন্তু মানে দুর্ঘটনার সংখ্যাটা কাটেনি বলা হচ্ছে। আসলে কি ধরনের পূর্ব প্রস্তুতি দরকার? আর যে স্থানে এই আকস্মিক বন্যাটা হয়েছে, এটা আগেও আমরা দেখেছি এই জায়গাটা আসলে দুর্ঘটনা প্রবণ। সেক্ষেত্রে আসলে সার্বিক ব্যবস্থাপনা বা পূর্ব প্রস্তুতিটা আসলে কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে অলরেডি আপনাদের রিপোর্টে যেটা বলছিলেন, বাস্তবতা যে অলরেডি 19টা বেশি হচ্ছে সাসপেনশন ব্রিজ বা কংক্রিট ব্রিজ গুলো কিন্তু পানিতে ধসে গিয়েছে, আমরা হ্যাঁ, হ্যাঁ, ভিডিও ঢুকছি। দেখেছি কিছু। হচ্ছে আহ, রাস্তা প্রায় 40 কিলোমিটার বেশি রাস্তা কিন্তু অলরেডি নষ্ট দেখা হয়ে যাচ্ছে গেছে। আমাকে? এর ফলে যেটা লোকাল যোগাযোগ ব্যবস্থা ভয়ঙ্কর লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন এখন সরকারি সহায়তাও যে আসলে যাবে, গিয়ে হেল্প করবে লোকাল কমিউনিটি গুলোকে, এটাও খুব টাফ হয়ে গিয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে যতটুকু পারা যায় মানুষদেরকে উদ্ধার করা, এবং এমন হয়েছে যে একটা ফুল কমিউনিটি, একদমই নদীর পাড়ের ফুল কমিউনিটি একদমই পুরো ধ্বংস হয়ে গিয়েছে। ফলে এই যে মানুষজন আসলে কোথায় আছে তাদেরকে উদ্ধার করা, যারা বেঁচে আছেন তাদেরকে প্রপার সেবা দেওয়া, এটা অলরেডি নেপাল চেষ্টা করছে সব দিক থেকে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোও সাপোর্ট করছে, লোকাল সংস্থাগুলোও সাপোর্ট করছে, ইভেন বাংলাদেশ থেকেও বিভিন্ন রকম সাপোর্ট আসছে। বা আমার সাথে যেমন কয়েকজনই যোগাযোগ করলেন যে আহ ডাক্তার কয়েকজন, তারাও বাংলাদেশে আসতে চান। তো এরকম বিভিন্ন রকম সহায়তা বিভিন্ন দিক থেকে আসছে, বাট আসলে যেমন বাংলাদেশ বন্যাতে যেমন সবাই ছুটে গিয়েছে, এখানে আসলে ওই সুযোগটা নেই। এখানে সরকারকেই আসলে ওই ভূমিকাটা পালন করতে হচ্ছে, বা বড় সংস্থা যেগুলো আছে, সংস্থা তার যাদের হেলিকপ্টার আছে বা এরকম যোগাযোগ ব্যবস্থা আছে, সাপ্লাই চেইন, তারাই মূলত এই যোগাযোগ ব্যবস্থাকে প্রপারলি তাদের কাছে পৌঁছাতে পারছে এবং সাপোর্ট করতে পারছে। আর লোকালি এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু হতাহত বা আহ, নিখোঁজের সংখ্যা আমরা জানতে পারছি বাড়ছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকে গভর্নমেন্ট ফাইলে রেজিস্টার্ড করে নাই, কিন্তু তারা হয়তো ওই এরিয়াতে ট্রেকিং এর জন্য গিয়েছে, যেহেতু তীর্থস্থান আছে। তো ইন্ডিয়ার একটা বড় সংখ্যক মানুষজন কিন্তু এই তীর্থস্থানে যায়। এছাড়া সারা ওয়ার্ল্ড থেকে আসলে এটা খুবই পপুলার তীর্থস্থান। তো সেই দিক থেকেও অনেক মানুষ ওই এরিয়াতে গিয়ে আটকা পড়েছে, অনেকে নিখোঁজ, অনেকে জি, রেজিস্ট্রেশন। জি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নেপাল থেকে পরিবেশ কর্মী আহসান রনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, নেপালের এই বিপর্যয়ের বিষয়ে আরও জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাজিদ সুমন। সাজিদ, আপনি শুরু থেকে আসলে জানাচ্ছিলেন, সবশেষ আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানাবেন?
সবশেষ তথ্য বলতে উম আমার কাছে এখন যেটি জানতে পেরেছি যে উদ্ধার কাজ চলছে এবং বাংলাদেশ থেকেও সহায়তা পাঠানোর ঘোষণা দেয়া হয়েছে এবং এখানকার যে প্রশাসন এবং নেপালের সেনাবাহিনীরা তারা আ উম আ পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। তবে এখানে আটকে পড়া যারা পড়েছেন বা এখানে যেই দর্শনার্থীরা, পর্যটকরা ঘুরতে এসেছিলেন, তাদের এখান থেকে যাওয়ার আসলে এখন পর্যন্ত আ কোনো বার্তা আসলে পাওয়া যায়নি। যে কারণে তারা এখনো আশঙ্কার ভিতরে আছেন একটু আ দুশ দুশ্চিন্তায়। কারণ আমি আগেও জানিয়েছি যে এখানকার একমাত্র যোগাযোগের রাস্তাটি বন্ধ রয়েছে এবং আ অ্যা যাওয়ার যে একমাত্র বর্তমানে উপায় সেটি হচ্ছে বিমান যোগাযোগে যাওয়া এবং সেই বিমানের টিকিটের অনেক উচ্চ মূল্যের কারণে সেটি অনেকেই হচ্ছে এই ভারটা বহন করতে পারবে না। এই ব্যয়ের বোঝাটা। যে কারণে তারা আসলে কিভাবে এখান থেকে যাবে সেটি নিয়ে একটু আশঙ্কার ভিতরে আছে। তবে অ্যা আমি নিজেও বাংলাদেশের এম্বাসির দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু সেখান থেকেও এখন পর্যন্ত কোন ধরনের বার্তা বা ফিরতি কল দিয়ে আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি যে আমরা আসলে কিভাবে আছি বা আমরা কিভাবে যাবো। হ্যাঁ, এই এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেপাল থেকে সাজিদ সুমন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।